ইয়েস, এইবার হবে ইনশাল্লাহ। ওকে, আমরা যেখানে ছিলাম যে জিও পলিটিক্স এর মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হলো জিও ইকোনমিক্স, বিআরআই এবং এর বিরুদ্ধ ধারণা সমূহ। অর্থাৎ বিআরআই এর বিরুদ্ধে কিছু ধারণা আছে যেগুলো হলো যেমন কোয়াড, এটা ইউএস পলিসি। ইউরোপীয় ইউনিয়ন একটা পলিসি আছে যার নাম হলো গ্লোবাল গেটওয়ে নাম্বার 2-তে। নাম্বার 3 হলো ইন্ডিয়ান একটা কনসেপ্ট আছে ইন্ডিয়া এবং পশ্চিমাদের, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ মিলিয়ে, সেটা হলো আইমেক। তারপরে B3W, এটা হলো G7 এর একটা পরিকল্পনা। B3W, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। PGII, এই পলিসিটা হলো ইউএস লেড G7 এর, এটাও G7 এর। পার্টনার্স ইন দ্য প্যাসিফিক ব্লু, এটাও কিন্তু চায়নার এগেনস্টে এই রিসেন্ট পাস্টে বাইডেনের একটা পলিসি। কটন রোড পলিসি, যেটা হলো ইন্ডিয়ান একটা পলিসি, কটন রোড। আর এরপর আছে ফ্রিডম রোড। এই ফ্রিডম রোড কনসেপ্টটা হলো জাপানের একটা কনসেপ্ট, জাপানিজ কনসেপ্ট হলো ফ্রিডম রোড। আর রিসেন্টলি যে I2U2 নামে একটা জোট হয়েছে 2022 সালে, ইন্ডিয়া, ইসরায়েল, ইউএসএ এবং ইউএই, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত ইসরায়েলের মধ্যে I2U2। আমি এটা বলছিলাম যে চীনের যে পলিসি আছে দুইটা, একটা বিআরআই আর একটা হলো জিডিআই, এই দুইটা পলিসির বিরুদ্ধে যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। এবং গতবার বিশেষ করে 45তমতে খুবই সম্ভাবনা ছিল যে জিডিআই পরীক্ষা আসবে। আই থিঙ্ক এটা 45-এ না আসলেও 46-এ চলে আসবে, এবং আজকে আমরা এটা দেখব। আনক্লোজ দি থার্ড 1982, এটা হলো সমুদ্র সীমা আইন। সমুদ্র সীমা আইন যেটা আপনারা পিডিতে পড়ছেন, এটাই জাস্ট জানতে হবে, এবং এখানে একটু একটু ডিটেইল লিখতে হবে আর কি। আর 5 নম্বরে বলছিলাম যে জিও পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হলো হার্টল্যান্ড এবং রিমল্যান্ড। হার্টল্যান্ড মানে বাংলায় বলে হৃদভূমি। দেখেন নাম্বার 4-এ আমি লিখছি হৃদভূমি, হার্টল্যান্ড। রিমল্যান্ডের নিচে লিখছি আমি চন্দ্রবলয়, চন্দ্রবলয়। তো হার্টল্যান্ড এর নিচে হলো হৃদভূমি, আর রিমল্যান্ডের নিচে হলো চন্দ্রবলয়। আর এই হৃদভূমি কনসেপ্টটা করেছে ম্যাকাইন্ডার। ম্যাকাইন্ডার 1904-এ, 1904 সালে প্রফেসর ম্যাকাইন্ডার একজন ভূগোলবিদ, তিনি হার্টল্যান্ডের ধারণা দিয়েছেন। আর রিমল্যান্ডের ধারণা দিয়েছেন স্পাইকম্যান নামক একজন ভূগোলবিদ 20 শতকে, এবং এটা মোস্ট প্রবাবল হলো 1907-এ। তো বিষয় হলো হার্টল্যান্ডের বেসিকটা কি? হার্টল্যান্ডের বেসিকটা হলো পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত দেশের গুরুত্ব বোঝায়। অর্থাৎ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত দেশগুলোর গুরুত্ব বোঝানো হচ্ছে যে এই হার্টল্যান্ডে। আর যেগুলো হলো যে উপকূলীয় দেশ, ইউরোপের ইউরোপের উপকূলীয় দেশ যারা, এই উপকূলীয় দেশের ভৌগোলিক গুরুত্বকে বুঝিয়েছে, ভৌগোলিক গুরুত্বকে বোঝায়। দ্যাট মিনস এখানে স্পাইকম্যান বলছেন যে যেই রাষ্ট্রগুলো সমুদ্র উপকূলে অবস্থিত এবং সেই রাষ্ট্রগুলো ভৌগোলিকভাবে শক্তিশালী, তাদেরকে বলছে যে ভৌগোলিকভাবে তারা শক্তিশালী এবং তারা অর্থনীতি অর্থাৎ জিও ইকোনমিক্সে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরদিকে ম্যাকাইন্ডার বলছেন যে না, পূর্ব ইউরোপের যারা স্থল বেষ্টিত দেশ তারাই বেসিক্যালি শক্তিশালী, এবং তারাই বেসিক্যালি হলো তাদের এখানে ভৌগোলিক শক্তিটা বেশি। উনি এটা দাবি করেছেন, এবং এই ভৌগোলিক শক্তিটা যে ম্যাকাইন্ডার যে ভুল, সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশগুলোই হলো কিন্তু বলকান অঞ্চলের দেশ, বলকান। এবং এই বলকান অঞ্চলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, এবং ওয়ার্ল্ড ওয়ার 1 কিন্তু তিনি কনসেপ্ট দেওয়ার 10 বছরের মাথায় ওয়ার্ল্ড ওয়ার 1 হয় পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে, স্থলবেষ্টিত দেশসমূহে। সো তার কনসেপ্টটা খুব যে একটা সফল বা খুব যে একটা মানে কার্যকরী একটা মন্তব্য, এটা আসলে স্বীকার করা যায় না। তো এই রিমল্যান্ড এবং হার্টল্যান্ড এই পলিসিটা পরীক্ষা আসে, যেমন ইউরোপ যদি এরকমের হয়,
এরকমের যদি ইউরোপটা হয়, এই ইউরোপের মধ্যে এই যেই দেশগুলো হলো স্থল বেষ্টিত দেশ, এরা হলো হার্টল্যান্ড। আর যেই দেশগুলো হলো এই যে আমার ডটে, অর্থাৎ যে দেশগুলো হলো পূর্ব ইউরোপের যে দেশগুলো স্থল বেষ্টিত, এই ডট অংশটা হলো রিমল্যান্ডের অংশ। ডট হলো রিমল্যান্ড এবং স্থল বেষ্টিত দেশ হলো হার্টল্যান্ড। স্থল বেষ্টিত দেশ হলো হার্টল্যান্ড, আর রিমল্যান্ড হলো, এই হার্টল্যান্ডটা হলো জাস্ট যে দেশগুলো হলো যে একটার সাথে একটা সীমানা লেগে আছে কিন্তু কোনো সমুদ্র নাই, আর এই সমুদ্র যারা আছে তারা হলো রিমল্যান্ড। এই দুটাকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখতে হবে। আর এই স্পাইকম্যান তিনি যে ধারণাটা দিয়েছেন যে রিমল্যান্ড, এবং এই তার রিমল্যান্ড কিন্তু অনেকটাই সফল। যে উপকূলীয় দেশগুলো তারা শক্তিশালী হয়। বেসিক্যালি আমরা যদি দেখি যে দেশগুলো উপকূলে ইউরোপের, তারাই কিন্তু শিল্পোন্নত। বলেন ইতালি, বলেন ভূমধ্যসাগর উপকূলে, ফ্রান্স নর্থ আটলান্টিকের কাছাকাছি প্লাস উত্তর সাগরের পাশে, ইউকে, তারপর বলতে পারেন আপনি স্পেন, পর্তুগাল, এগুলো। আর মানে হৃদভূমির যে দেশগুলো, এই দেশগুলো হলো একটু আন্ডার ডেভেলপড এবং একটু হলো তাদের পপুলেশন কম, তাদের রিসোর্স কম, তাদের ক্যাপাসিটিও কম। এটা হলো যে এটা হলো আপনার প্রমাণ যদি দেখেন তাহলে যেমন সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, তারপরে হলো আপনার বসনিয়া, হার্জেগোভিনা, এই দেশগুলো হলো বেসিক্যালি তারা কম, অর্থাৎ তারা শক্তিতে দুর্বল। বুঝতেছেন? আমাদের ক্লাস তো আবার আমি দেখতে পাই না, আপনারা দেখতে পাচ্ছেন নাকি? ইনশাল্লাহ, গুড। আচ্ছা, গুড। কি যে হইল, মানে এখনকার ফেসবুক খুব বাজে অবস্থায় আছে। আগে যে থার্ড পার্টি অ্যাপ ছিল, স্ট্রিমিয়ার্ডে যখন ফ্রন্ট ক্যামেরা ক্লাস নেওয়া হয়তো খুবই চমৎকার হতো। এখন তার স্ট্রিমিয়ারটা সাময়িক বন্ধ রাখছে, মানে গ্রুপগুলোকে। আর এখন হঠাৎ করে ক্যামেরা কেমন জানি হয়ে যাচ্ছে, মানে সাউন্ড হচ্ছে না, অথবা দেখা গেছে যে রিকানেক্ট হচ্ছে, জিরোই দেখাচ্ছে, অন্য কেউকে মানে করতে। যা হোক, সমস্যা নাই, আল্লাহ ভরসা। যতটুকু আসছে ততটুকু আমরা ফিনিশ করবো ইনশাল্লাহ। এখন আমি যেখানে আসি যে রিমল্যান্ড, এবং এটা রিমল্যান্ড, এটা হলো হার্টল্যান্ড, এটা বুঝতে পারছেন। এবং এখানে একটা বড় উক্তি আছে, সুন্দর একটা উক্তি আছে, বিশেষ করে ম্যাকাইন্ডারের একটা উক্তি আছে যে পূর্ব ইউরোপ শাসন করে, সে পূর্ব ইউরোপ যে হৃদভূমি শাসন করে, সে পূর্ব ইউরোপ শাসন করে। যে পূর্ব ইউরোপ শাসন করে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এরকম একটা উক্তি আছে আর কি। হৃদভূমি বলতে মানে হার্টল্যান্ডকে বুঝিয়েছে, অর্থাৎ যে দেশগুলো স্থল বেষ্টিত, যারা মানে উপকূলীয় দেশ নয়। যে হৃদভূমি শাসন করে সে পূর্ব ইউরোপ শাসন করে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এরকমের একটা উক্তি আছে ম্যাকেন্ডারের। এখন যে বিষয়টা জিও ইকোনমিক্সটা কি আমরা সেটা দেখি। এটা আমি মুছতে চাচ্ছিলাম না। আনক্লোজ দি থার্ড, এটা খুবই বড়, এবং আনক্লোজ দি থার্ডের এখানে আমার ক্লাস আছে, একটা রেকর্ড আছে। আপনারা বললে আমি রেকর্ডটা শেয়ার করতে পারি, কারণ এখানে সব ইনফরমেশনই নিউ। তারপর আমি এটা আসবো, সবার শেষে আসবো। যদি আজকে সম্ভব নয়, আমি কালকে ফজরের পর ইনশাল্লাহ এটা আমি দেখাবো সকালবেলা। ওটা আমি নোটিশ দেবো না, সকালের ক্লাস আমি উঠে আপনারা চেক করে দেখবেন যে আছে কিনা গ্রুপে, এটা নোটিশ দেবো না আমি। যাই হোক, আমি এখানে মুছেই ফেলে থাক, জিও ইকোনমিক্সে আসে। আগে জিও ইকোনমিক্সে যাই, তারপরে ইম্পর্টেন্স গুলো যাই, দেন
আনক্লোজ দি থার্ড এ। জিও ইকোনমিক্স হলো যে ভূ রাজনীতির যে অংশ একটি রাষ্ট্রের অর্থনৈতিক, বাণিজ্যিক, ব্যবসায়িক, অর্থনৈতিক, বাণিজ্যিক, ব্যবসায়িক বা উভয়ের বা সকলকে কেন্দ্র করে পরিচালিত হয়, তা ওই রাষ্ট্রের বা অঞ্চলের ভূ অর্থনীতির অংশ যেগুলো ভূ অর্থনৈতিক বলয়, ভূ অর্থনৈতিক ব্লকগুলো কি বা বলয়, যেমন আছে আপনার বিমস্টেক, যেমন আছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন আছে ইউরা, না ইউরা না, বিমস্টেক, ইউ, আপটা, অ্যাপেক। এরপর হলো ভূ বাণিজ্যিক ব্লক। ভূ অর্থনৈতিক ব্লকের মধ্যে গেল ভূ বাণিজ্যিক যে ব্লক, বিশেষ করে আরসিইপি, আইপিইএফ, আরসিইপি, তারপরে হলো আরসিইপি, আইপিইএফ, তারপরে হলো এখানে ইকোওয়াসটা লিখতে হবে পরে, আরসিইপি, আইপিইএফ, তারপর হলো সাফটা, আফটা, ভূ অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্লক। ভূ অর্থনৈতিক ও ভূ বাণিজ্যিক ব্লক, এখানে আসলে অনেকগুলোই আছে, যারা একই সাথে রাজনৈতিক ব্লক। এটা যেমন আছে আপনার আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, সার্কের যে কর্মসূচিগুলো আছে তারা। ইকোনমিক্স বলতে বোঝাবে যে অর্থনীতি মানে রাজনীতির যে অংশ অর্থনীতি, বাণিজ্যিক, ব্যবসায়িক, তারপরে বা সকলকে কেন্দ্র করে পরিচালিত হয়, তা ওই রাষ্ট্রের বা অঞ্চলের ভূ অর্থনীতির অংশ। ভূ অর্থনৈতিক ব্লক আছে, ভূ বাণিজ্যিক ব্লক আছে, ভূ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লক আছে, এবং ভূ ব্যবসায়িক বলয় আছে। যেমন আপনার আছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, সরি এটা বলা যাবে না, ব্যবসায়িক বলছে যেহেতু। যেমন বলতে পারেন আপনি এখানে ব্যবসায়িক, যেমন সাফটাকে বলা যায়, সাফটা একই সাথে ব্যবসায়িক একই সাথে বাণিজ্যিক দুটাই সাফটা। বলতে পারেন আপনি এলসিজি, এটাও বলা যায়, এটা ব্যবসায়িক এবং হলো বিনিয়োগকারীদের যে জোট, এটা অঞ্চল ভিত্তিক হয়ে থাকে, লোকাল কনসালটেন্ট গ্রুপ। ব্রিক্স, G7, এটা তো আঞ্চলিক ভূ অর্থনৈতিক না, মানে ভূ রাজনীতির যে অংশটা, অর্থাৎ অঞ্চল বোঝাতে হবে। তো ব্রিক্স আসলে এটা তো ভূ রাজনীতি বোঝায় না। ব্রিক্স তো হলো জাস্ট একটা পলিটিক্যাল অর্গান, এবং G7 এটা পলিটিক্যাল অর্গান, G20 পলিটিক্যাল অর্গান, বাট দে আর নট দ্য
not the they are not mentioning as the key as the হলো মানে জিওগ্রাফি বা স্পেস বা জিও না বোঝায়, অর্থাৎ স্থান যেন না বোঝালে সেটা জিও ইকোনমিক্স এর মধ্যে হবে না। জিও ইকোনমিক্স মানে একবার পরীক্ষা আসছিল কোন বছর যেন, সম্ভবত একবার আসছিল। এখন বিষয় হলো যে আমরা যেটা ফিল করেছি সেটা হলো যে চীনের যে জিডিআই কনসেপ্ট, এই জিডিআই কনসেপ্ট আগে দেখতে হবে, এবং তাকে কেউ ভালোভাবে নিতে পারতেছে না। জিডিআই কে ভালোভাবে গ্লোবাল ওয়ার্ল্ড ভালোভাবে নিতে পারতেছে না। জিডিআই জিডিআই হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস বা উন্নয়ন অংশীদার, বৈশ্বিক উন্নয়ন অংশীদার। এটা গত বছর যারা পিলি রিটেন পরীক্ষা দিচ্ছিলেন, আমি কিন্তু প্রশ্ন করছিলাম একটা রিটেন পরীক্ষার প্রশ্ন, এটা দেখে বলছে, আমি লিখছিলাম যে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, উন্নয়ন উদ্যোগ লিখছিলাম আমি, আসলে উদ্যোগই হবে। এই উন্নয়ন উদ্যোগ এটা লেখার পরে বলছে যে এটা কোনো প্রশ্ন হলো, এবং কয়েকজন এটা ভাইরাল করে দিয়েছে একটা বক্তব্য উক্তি দিয়ে যে এগুলো পণ্ডিতি এটা সেটা। কিন্তু এবার দেখেন পিডিতে প্রশ্ন কিন্তু এটাই আসছে 46-এ, যে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের উদ্যোক্তাকে। এই জিডিআই প্রকল্প এটা কিন্তু 2022 সালে, 2022 সালে জিডিআই প্রকল্প, এবং জিডিআই প্রকল্পের বেসিক যেটা সেটা হলো যে এর প্রবক্তা কিন্তু শি জিনপিং। শি জিনপিং এর কিন্তু অনেকগুলো প্রবক্তা, সে একটা আছে জিএসআই গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভস, একটা আছে জিএমআই গ্লোবাল মিলিটারি ইনিশিয়েটিভস, একটা আছে জিসিআই গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভস, একটা আছে বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, লাস্টিং ইনিশিয়েটিভস। এছাড়া অনেক কিছুই আছে, বিআরআই, জিডিআই, জিসিআই, জিএসআই, এগুলো সবই কিন্তু হলো মানে চীনের পলিসি, সবগুলো চীনের পলিসি। এবং এই প্রবক্তা হলো শি জিনপিং, আর এর অন্তর্ভুক্ত দেশ এ পর্যন্ত 60টি, এ পর্যন্ত 60টি। এবং এই জিডিআই এই পলিসি হলো যে মানে এর অপর নাম এজেন্ডা 2030 ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। অপর নাম এজেন্ডা 2030 ফর এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি লিখলেই হয়তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। খবরদার পরীক্ষার সময় এই অক্ষরটা এখানে আসলে এখানে লিখতে হবে, গোলস বা এসডিজি। অপর নাম এজেন্ডা 2030 ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এখন এর মধ্যে আসলে কোর প্রিন্সিপালস এবং এর হলো পরিধি বা যেটাকে বলে আপনার যেটা হলো মানে সহায়তার প্রধান খাত, সহায়তার খাত হলো 8টা, আর কোর যে প্রিন্সিপালস এটা হলো 6টা। এর মূল নীতি বা কোর প্রিন্সিপালস PLES, আর PAL লিখলে কিন্তু এটা আবার হবে আপনার অধ্যক্ষ হয়ে যাবে, PL লিখলে বা প্রধান হয়ে যাবে। মূলনীতি বা কোর প্রিন্সিপালস হলো 6টি, 6টা হলো মানে মূল প্রিন্সিপালস। মূল প্রিন্সিপালস হলো 6টি। ওকে, কোনো সমস্যা নাই এখন পর্যন্ত। একটা হলো আপনার উন্নয়নকে প্রাধান্য দেয়া, উন্নয়নকে প্রাধান্য দেয়া, অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাজ এ প্রায়োরিটি, ডেভেলপমেন্ট
as priority. Number 2 number 2 হলো যে জনগণ কেন্দ্রিক অগ্রগতি, পিপল কন্টেন্ট প্রসেস। জনগণ কেন্দ্রিক অগ্রগতি বা জনগণ কেন্দ্রিক অ্যাডভান্সমেন্ট। নাম্বার 3 সকলের জন্য সুবিধা, বেনিফিটস ফর অল। সকলের জন্য সুবিধা অর্থাৎ বেনিফিটস ফর অল। এখানে প্রথমে কিন্তু 36টা দেশ অন্তর্ভুক্ত জিডিএতে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত জয়েন করে নাই। বাংলাদেশকে জয়েন করতে বলতেছে, বাংলাদেশ জয়েন করবে না, করলে ঝামেলা পড়ে যাবে। তাহলে বেনিফিটস ফর অল, এবং একটা জিনিস বলছে যে টু লিভ নো কান্ট্রি অ্যান্ড নো পার্সন বিহাইন্ড। অর্থাৎ এটা বলছে যে টু live no country and no person behind. That means বেসিকটা হলো যে সকলকে নিয়ে অগ্রগতি করব, অগ্রগতি মানে এগিয়ে যাব, কেউ পিছিয়ে থাকবে না। নাম্বার 4 উদ্ভাবন কেন্দ্রিক উন্নয়ন। উদ্ভাবন কেন্দ্রিক উন্নয়ন অর্থাৎ ইনোভেশন ড্রাইভেন ডেভেলপমেন্ট। ইনোভেশন ড্রাইভেন ডেভেলপমেন্ট। নাম্বার 5 মানুষ ও প্রকৃতির সেতু বন্ধন। মানুষ ও প্রকৃতির সেতু বন্ধন, the harmony of human and nature, harmony between, ইংলিশটা সবসময় যদি লিখে দেন ব্র্যাকেটের মধ্যে তাহলে নাম্বার বাড়বে। harmony between human and nature, human and nature. Number 6 results oriented action, results oriented action। তাহলে কোর প্রিন্সিপালস হলো 6টি। 6টি প্রিন্সিপালস হলো 1 উন্নয়নকে প্রাধান্য দেয়া, 2 জনগণের অগ্রগতি, 3 সকলের জন্য সুবিধা, 4 উদ্ভাবন কেন্দ্রিক উন্নয়ন, 5 মানুষ ও প্রকৃতির সেতু বন্ধন, 6 হলো রেজাল্টস ওরিয়েন্টেড অ্যাকশন। এখন এর আবার মানে সহযোগিতামূলক যে খাত আছে, অর্থাৎ জিডিআই এর যে মানে 8টা হলো সহায়তার খাত। সহায়তার খাত হলো 8টি আর কোর প্রিন্সিপালস হলো 6টি। এটা বড় প্রশ্ন আসতে পারে। বড় প্রশ্ন আসলে যেগুলো লিখলাম যে চীনের এগেনস্টে যে পরিকল্পনাগুলো, ওগুলোই শর্ট ডিসক্রিপশন দিলে অনেক বড় হয়ে যাবে। যেটা বলছিলাম যে এখানে সহযোগিতার খাত হলো 6টি। সহযোগিতার খাত 6টি, সরি 8টি সহযোগিতার খাত। 1 নম্বর হলো পভার্টি এলিভিয়েশন অর্থাৎ দারিদ্র্য বিমোচন। নাম্বার 2 হলো ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা। তাহলে দারিদ্র্য বিমোচন হলো পভার্টি এলিভিয়েশন। double L-I alleviation, BIT alleviation জিনিসটা কেমন লাগে? এলিভিয়েশন, ঠিক আছে। ফুড সিকিউরিটি যেমন হলো প্যান্ডেমিক
pandemic response. Number 4 হলো financing of development. Financing of development. Number 5 হলো যে climate change and green development. Climate change অর্থাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলা, fight against climate change and green development. Green development আর হলো গ্রিন এনার্জি আর ক্লিন এনার্জি, দুটার মধ্যে পার্থক্য পরীক্ষা আসতে পারে। গ্রিন এনার্জি আর ক্লাইমেট এনার্জির মধ্যে ক্লিন এনার্জির মধ্যে পার্থক্য হলো গ্রিন এনার্জিটা হলো বেসিক্যালি রিনিউয়েবল এনার্জি, এটা হলো গ্রিন এনার্জি। আর ক্লিন এনার্জিটা হলো যে এনার্জি উইদাউট গ্রিন হাউস গ্যাস এমিশন। গ্রিন হাউস গ্যাস এমিশন ছাড়া যেই এনার্জিটা হবে সেটাকে বলা হবে ক্লিন এনার্জি। আর যেই এনার্জিটা হলো যে গ্রিন এনার্জি হবে, এটা হলো যেখানে রিনিউয়েবল এনার্জি ইউজ হচ্ছে। নাম্বার 6 হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। 8 এগুলো ডিজিটাল ইকোনমি। এই সবগুলো হলো 1 2 3 4 5 6 ও 7 নম্বরের। নাম্বার 8 এটা হলো এই ডিজিটাল ইকোনমির মতোই, অর্থাৎ কানেক্টিভিটি ইন দ্য ডিজিটাল এরা। ডিজিটাল এরা অর্থাৎ কানেক্টিভিটি এন্ড ডিজিটাল এরা। সহযোগিতা খাত হলো 8টা জিডিআই, এবং জিডিআই বেসিক্যালি এর যেটা ইনার এইমটা হলো যে ইনার এইম, জিডিআই ইনার এইমটা হলো এইমাত্র মনে করলাম, জিডিআই বেসিক্যালি হলো যে মানে চীন সবাইকে চ্যালেঞ্জ জানাবে, যে কোনো ব্যাপারে চীন চ্যালেঞ্জ জানাবে, অর্থাৎ চীনের চায়নাস পলিসি বুস্ট আপ করা, এটা হলো ইনার এইম অফ জিডিআই। এখন চীন যখন জিডিআই করবে তাহলে বুঝতে হবে যেটা ভালো যাই থাকুক এর একটা রেজাল্ট থাকবে, যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বাংলাদেশ কিন্তু জিডিআই এর অন্তর্ভুক্ত না। বাংলাদেশকে জিডিআই তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য থ্রেটও করছে 2022 সালে এবং 21 সালে। সেখানে চায়নার যে প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে সফর করেছিল, তখন বলেছিল যে বাংলাদেশ খুব বিপদে পড়ে যাবে। যদি বাংলাদেশ এখন পর্যন্ত আল্লাহর রহমতে পড়ে নেই বিপদে, বেসিক্যালি এই জিডিআই পলিসির কারণে। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত জিডিআই গ্রহণ করেনি। জিডিআইতে বাংলাদেশ গ্রহণ করবে কিনা সন্দেহ আছে। এখন জিডিআই বিরুদ্ধে মতবাদের মধ্যে 1 নম্বরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো গ্লোবাল গেটওয়ে। গ্লোবাল গেটওয়ের বেসিকটা হলো যে এটা একটা ইউরোপিয়ান ইউনিয়ন পলিসি, সাস্টেনেবল অ্যান্ড ট্রাস্টেড কানেকশনস দ্যাট ওয়ার্ক ফর পিপল অ্যান্ড প্ল্যানেট। এই গ্লোবাল গেটওয়ে কনসেপ্ট হলো ইউরোপিয়ান ইউনিয়নের। এই কনসেপ্ট হলো 2023 সালের। এই কনসেপ্টে প্রথমে গ্লোবাল গেটওয়েতে গ্লোবাল গেটওয়েতে যুক্ত 40 কান্ট্রিজ।
40টি গুরুত্বপূর্ণ দেশ, এর কোর পলিসি যেটা, কোর নীতি যেটা, নীতি হলো 6টা, অর্থাৎ এর হলো নীতি হলো 6টি, নীতি হলো 6টি, আর রিজন বা অঞ্চল হলো 3টি, 3টি অঞ্চলকে তারা প্রাধান্য দেয়। নীতি 3টা, অঞ্চল 3, নীতি 6টা, অঞ্চল 3টা, আর যেটাকে বলে যে এর উদ্দেশ্য, উদ্দেশ্য বা কর্মসূচি বা লক্ষ্য, এর লক্ষ্য হলো 6টা, 1 2 3 4 5 6 7, 7টি। গ্লোবাল গেটওয়ে হলো চীনের বিরুদ্ধ মতবাদ, চীনের বিরুদ্ধ মতবাদ। এর প্রথম সম্মেলন কিন্তু হয়েছে আফগানিস্তানে, সরি, প্রথম সম্মেলন হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে, ইউরোপীয় ইউনিয়নে, অর্থাৎ ইউরোপিয়ানের কার্যালয় ব্রাসেলসে, এবং এটা হয়েছে বেসিক্যালি 25 থেকে 26 অক্টোবর 2023। এখানে যে বলছে না যে 40টি দেশ যুক্ত, এর মধ্যে বাংলাদেশ অংশ নেয় এই সম্মেলনে। বাংলাদেশ হলো গ্লোবাল গেটওয়েতে যুক্ত আছে। ইউরোপীয় ইউনিয়নের কনসেপ্ট 2030 সালে হয়, যুক্ত আছে 40টি দেশ, নীতি 6টি, অঞ্চল 3টি, উদ্দেশ্য কর্মসূচির লক্ষ্য হলো 7টি। আমি এখানে পাশে লিখে, আপনি খাতায় লেখেন। অঞ্চল 3টা হলো, নাম্বার হলো এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এখানে গ্লোবাল গেটওয়ের একটা কর্মসূচি থাকবে। নাম্বার 2 হলো আফ্রিকা অ্যান্ড ইউরোপ, আফ্রিকা ইউরোপ কানেক্টিভিটি। নাম্বার 3 এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, আফ্রিকা অ্যান্ড ইউরোপ কানেক্টিভিটি। আরেকটা হলো যে ল্যাটিন অ্যান্ড দ্য ক্যারিবিয়ান, CRIBBEAN, ক্যারিবিয়ান অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। আমরা 3টা রিজন পাইলাম। এর প্রিন্সিপালস যে 6টা আছে প্রিন্সিপালস, এবং এই প্রিন্সিপালস হলো গণতান্ত্রিক মূল্যবোধ সবার আগে, ডেমোক্রেটিক ভ্যালুস। নীতি 6টার মধ্যে 1 ডেমোক্রেটিক ভ্যালুস বা হলো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক, বাংলাদেশ কেন জয়েন করতেছে না? বাংলাদেশ এখানে জয়েন করলে যে এই গ্লোবাল গেটওয়ে, এখানে বাংলাদেশ গ্লোবাল গেটওয়ের মতো যে পলিসিগুলো আছে, ওখানে বাংলাদেশের জায়গা হবে না। আপনাদের মনে আছে কিনা, 2021 সালে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী আসছিল, 22 সালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী আসছিল, সরি চীনের প্রতিরক্ষা মন্ত্রী এসে তিনি প্রথমবারের মতো বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে তিনি বঙ্গবন্ধুর যে মানে জিয়ারত করা, মানে ফুল দেওয়া, পুষ্পস্তবক অর্পণ করা, তো এটা কখনোই কোনো চাইনিজ লিডার করে না। একেবারে হিস্ট্রি থেকে শুরু, 1971 থেকে শুরু, বা 75-এর পর থেকে, বঙ্গবন্ধু তো 75-এ মারা যান, তো এরপর থেকে কোনো ইউরোপিয়ান মানে কোনো চাইনিজ তারা ওখানে ভিজিট করেন। এবং চায়নার প্রতিরক্ষা মন্ত্রী এখানে ভিজিট করে বলছে যে বাংলা যদি আইপিএস বা কোয়াডে যুক্ত হয়, তাহলে চীনের সাথে তার সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অর্থাৎ চায়না খুব একটা থ্রেট দিয়েছিল। তখন আমাদের সাবেক যে ফরেন মিনিস্টার, তিনি আব্দুল মোমেন, যাই বলি, উনি একে আব্দুল মোমেন, উনি তখন বলছিল যে বাংলাদেশের পড়াশোনা ঠিক করে বাংলাদেশের জনগণ, এবং জনগণের প্রতিনিধিত্ব করে হলো সাংসদরা, এবং তারা পার্লামেন্টে থাকে, অর্থাৎ পার্লামেন্টের ডিসিশনে চূড়ান্ত। এখানে যোগ দিতেই হবে, এবং কার কথায় যোগ না দিলে সমস্যা, এটা আমরা ভেবে দেখছি না। এবং তারপরে বাংলাদেশ এখানে একটু হার্ড লাইনে ছিল। আর বেসিক্যালি যেটা, সেটা হলো যে চীন
চীন চাচ্ছে যে গ্লোবাল গেটওয়েতে যদি বাংলাদেশ যায়, আলটিমেটলি তারা আরেকটা লোভনীয় অফার দিয়েছিল চায়না, যে বলছে যে বাংলাদেশ যদি জিডিতে অন্তর্ভুক্ত হয় তাহলে বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে ভাবতে হবে না। এবং তখন জ্বালানি সংকটটা খুব প্রকট ছিল, জ্বালানি সংকটটা খুবই প্রকট ছিল, এবং সেই সময়টা ছিল 2022 সালে, 22 সালের মাঝামাঝি জ্বালানি সংকটটা খুব বেশি ছিল। তাহলে নীতি হলো 6টা। একটা হলো ডেমোক্রেটিক ভ্যালুস বা গণতান্ত্রিক মূল্যবোধ, আর একটা হলো যে কানেক্টিং গুডস, পিপল অ্যান্ড সার্ভিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সুশাসন ও স্বচ্ছতা, সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি। নাম্বার 3, সমান অংশীদারিত্ব, ইকুয়াল পার্টনারশিপ, সমান অংশীদারিত্ব, এটাকে বলে ইকুয়াল পার্টনারশিপ, ইকুয়াল পার্টনারশিপ। নাম্বার 4, গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি এনশিওর করা, গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি এনশিওর করা। নাম্বার 5 হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা। নাম্বার 5 হলো নিরাপত্তা অথবা সিকিউরিটি। নাম্বার 6 হলো বেসরকারি খাতে বিনিয়োগ, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন প্রাইভেট সেক্টর, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি। তার মানে এখানে তার চ্যালেঞ্জ হলো 6টা, মানে নীতি হলো 6টি: ডেমোক্রেটিক ভ্যালুজ বা গণতান্ত্রিক মূল্যবোধ, গুড গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি অর্থাৎ সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করা, সমান অংশীদারিত্ব মানে ইকুয়াল পার্টনারশিপ, গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি, একটু আগে বললাম ক্লিন এনার্জি হলো যে গ্রিনহাউস গ্যাস ইমিশন কখনোই করবে না, আর গ্রিন এনার্জি দ্বারা গ্যাস ইমিশন করবে, তবে গ্রিন এনার্জি তারা হলো যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবে। এরপর হলো যে নিরাপত্তা বা সিকিউরিটি, আর একটা হলো বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি। তো 6টা হলো এখানের বিষয়, 6টা। এখন এই গ্লোবাল গেটওয়ের প্রিন্সিপালস পাইলাম, রিজন পাইলাম। এই গ্লোবাল গেটওয়ের বেসিক যেটা, সেটা হলো যে এটা হলো এই গ্লোবাল গেটওয়ে কনসেপ্টটা শুরু করা হয়েছে বেসিক্যালি 2030 এর মধ্যে এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়ন করা। এসডিজি এর লক্ষ্যসমূহ বাস্তবায়ন করা, এবং এখানে বললো যে গ্লোবাল গেটওয়ে এটা সাস্টেনেবল and trusted connections that work for people and the planet. Sustainable global gateway comma দিয়ে sustainable and trusted connections that work for people and the planet. এবং এখানে কিছু সহযোগিতার ক্ষেত্র আছে, সহযোগিতার ক্ষেত্র ওই
গ্লোবাল জিডিআই এর মতো সহযোগিতার ক্ষেত্র 1 নম্বর বৈশ্বিক সংকট মোকাবেলা করা, বৈশ্বিক যে কোনো সংকট মোকাবেলা করা। নাম্বার 2 হলো ফুড বা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা। নাম্বার 3 স্বাস্থ্য নিরাপত্তা, নিশ্চিত করা। গ্রিন এনার্জি নিশ্চিত করা, নাম্বার 5 এডুকেশন ফর অল, এটা নিশ্চয়তা করা। নাম্বার 5 এডুকেশন ফর অল, এটা বাস্তবায়ন করা। নাম্বার 6 ইনভেস্টমেন্ট গ্যাপ, অর্থাৎ ইউরোপে বিনিয়োগ গ্যাপ কমানো। নাম্বার 7 প্রতিযোগিতামূলক ও নিরাপদ, না লাগবে না, এটা একটা হলো সহযোগিতার ক্ষেত্র গ্লোবাল গেটওয়ে। এখানে বাংলাদেশ কিন্তু অংশ নিয়েছিল 25 থেকে 26 অক্টোবর 2023-তে গ্লোবাল গেটওয়ে সামিট হয়। গ্লোবাল গেটওয়ে সামিটে বাংলাদেশ অংশ নিয়েছিল। ঠিক আছে, গ্লোবাল গেটওয়ে আর দেখলাম জিডিআই, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইনশাল্লাহ আমি সকালে ক্লাস নেব, সকালে অবশ্যই ইনশাল্লাহ ক্লাস থাকবে। হয়তো ফজরের পর যদি না হয় তাহলে বুঝবেন যে এটা 8:30 হবে ইনশাল্লাহ, 8:30। এখনকার ক্লাস পুরো জুন মাসের ক্লাসে কোনো শিডিউল নাই। শিডিউল এমনি আছে ওই যে শনি সোম বুধ শুক্র 9:30, ওটা তো আসি। এছাড়া যে কোনো সময় আমি সকালে আসি, মাঝখানে আসি, ক্লাস হবে। ঠিক আছে, আর কালকে রাতে তো ক্লাস হবে না, কালকে তো রাতে আমাদের শিডিউলই নাই। সকালে ক্লাস হবে ইনশাল্লাহ 8:30। এই জিও পলিটিক্সের বাকি অংশ আমরা সকালে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।